1940 জুলাই থেকে ডিসেম্বর মাসে রাঙা কাকাবাবু যখন শেষবারের মতো জেলে ছিলেন, তখন আমি পরিবারের অন্যান্যদের সঙ্গে বেশ কয়েকবার ওর সঙ্গে দেখা করতে প্রেসিডেন্সি জেলে গিয়েছি। আমার মনে আছে উনি আমাকে মেডিকেল কলেজে আমার পড়াশুনো কেমন হচ্ছে খোঁজ খবর করতেন, আর আমাকে প্রায়ই মনে করিয়ে দিতেন যে হাফ ডাক্তার হওয়ার চাইতে হাফ ইঞ্জিনিয়ার হওয়া ভালো। উনি অন্যান্যদের সম্বন্ধেও একইভাবে খোঁজ খবর করতেন। জেলের কর্তাদের নিয়ে ওর যেসব রসিকতা ছিল তা আমরা খুব উপভোগ করতাম। বারবার এই প্রশ্ন করে তিনি জেলে ভারতীয় কর্মচারীদের অপ্রস্তুত করতেন। তারপর তিনি তাদের আশ্বাস দিয়ে বলতেন তাদের চাকরি বহাল থাকবে, কেবল আজ যারা সরকার চালাচ্ছে আর যারা বন্দী তাদের মধ্যে স্থান বিনিময় হবে। অক্টোবর মাসে সহবন্দীদের নিয়ে নেতাজি জেলের মধ্যে দুর্গাপুজোর আয়োজন করলেন। তাতে আমাদের খুব উৎসাহ। বিসর্জনের দিন জেল গেটের কাছে প্রতিভা নেওয়ার জন্য যে দলটি গেল, আমিও তাদের সঙ্গে জুটে পড়লাম। আমার বাবা তার বন্দির ভ্রাতার কাছে প্রায়ই যেতেন। এই সময় আমি মার কাছে শুনি যে তিনি বাবাকে খুব পীড়াপিড়ি করেছেন যে উনি যখন পুজোর সময় উত্তর ভারতে বেড়াতে যাবেন তখন যেন সীমান্ত প্রদেশের ফরওয়ার্ড ব্লক নেতা মিয়া আকবর শাহের সঙ্গে যোগাযোগ করেন এবং মিয়া সাহেবকে সোভিয়েত রাশিয়া যেতে অনুরোধ করেন। আমি তখনই শুনেছিলাম যে প্রথম জীবনে মিয়া আকবর শাহের এই ধরনের ভ্রমণের আরও অভিজ্ঞতা আছে। 29 নভেম্বর থেকে রাঙা কাকাবাবু যখন জেলে অনশন শুরু করলেন, তখন সপ্তাহখানেক আমাদের সমস্ত পরিবারে একটা চরম দুশ্চিন্তা দেখা দিল। আমার বাবা তখন বঙ্গীয় ব্যবস্থাপক সভার বিরোধী দলের নেতা। আমার মার কাছে শুনলাম যে স্বরাষ্ট্রমন্ত্রী খাজা নাজিমুদ্দিন বাবাকে বলেছেন যে ব্রিটিশ প্রভুরা এ ব্যাপারে খুব কঠোর মনোভাব অবলম্বন করবেন। তাতে আমাদের দুশ্চিন্তা গভীরতর হলো। কিন্তু 5ই ডিসেম্বর বিকেলবেলা আমাদের দুশ্চিন্তার অবসান ঘটিয়ে এলগিন রোডের বাড়ি থেকে খবর এলো যে রাঙা কাকাবাবু বিনা শর্তে মুক্তি পেয়েছেন ও তাকে একটি অ্যাম্বুলেন্সে করে বাড়িতে আনা হয়েছে। আমরা যারা তখন উডবার্ন পার্কের বাড়িতে ছিলাম সকলে তাকে দেখতে এলগিন রোডের বাড়িতে ছুটলাম। রাঙা কাকাবাবু তার ঘরে শুয়েছিলেন এবং তাকে খুব দুর্বল ও ক্লান্ত দেখাচ্ছিল। এইখানে বলে রাখি যে নেতাজির ঘর আজ যেটি সকলের পরিচিত সেটি ছিল আসলে তার বাবা জানকীনাথের ঘর। রাঙা কাকাবাবু যখন 1937 সালে এলগিন রোডের বাড়িতে বাস করতে আসেন, তার বছর দুয়েক আগে জানকীনাথের মৃত্যু হয়। ঘরের 2টি খাট আছে। জানকীনাথের পুরনো সাবেকি ধরনের বড় খাট ও অন্যটি একটি মোটামুটি সাধারণ তক্তাপোষ। রাঙা কাকাবাবু সাধারণ খাটটি ব্যবহার করতেন। জেলে উনি গোফ রেখেছিলেন, আর তাতে যেন তাকে আরো অসুস্থ দেখাচ্ছিল। ঘরে কেউ ঢুকলেই তিনি স্বভাব মতো হেসে স্বাগত জানাচ্ছিলেন। আমি আমার স্বভাব মতো সলজ্জভাবে ওর কাছে গেলাম। আমার হাতখানা ওর নিজের হাতের মধ্যে টেনে নিয়ে অস্বাভাবিক রকম দীর্ঘক্ষণ দৃঢ়ভাবে ধরে রাখলেন। আমি একটু অপ্রস্তুত বোধ করলাম। পরে আমার মনে হয়েছিল সেই দীর্ঘ হৃদয়স্পর্শী হাতধারা হয়তো আমার জীবনে নতুন সম্পর্কের সূচনা। অবশ্যই সবই আমার কল্পনাও হতে পারে। ডাক্তারের নিষেধ সত্ত্বেও তার পরের কদিন বড় বেশি অতিথির ভিড় হতে লাগলো। আমি দূরেই সরে রইলাম। আমার মা প্রতিদিন তাকে দেখতে যেতেন। মা এসে বলতেন রাঙা কাকাবাবু আমার মেডিকেল কলেজের রুটিন সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খ খোঁজ খবর করছিলেন। আমি কখন কলেজে যাই, কখন ফিরি, পড়াশুনোর চাপ কেমন ইত্যাদি। অবশ্য ওর যে আমার সঙ্গে বিশেষ কোনো দরকার এমন প্রত্যক্ষ ইঙ্গিত তার মধ্যে ছিল না। আর তিনি মাকে সোজাসুজি বলেননি আমার সঙ্গে ওর বিশেষ কোনো কাজ আছে বা আমার সঙ্গে উনি কথা বলতে চান। সেদিন ছিল ছুটির দিন। দুপুরে খাওয়ার সময় নেতাজির নিজস্ব ভৃত্য উডবার্ন পার্কে আমার কাছে এসে খবর দিল রাঙা কাকাবাবু ডেকে পাঠিয়েছেন, আর সেদিনই যেন ওর সঙ্গে দেখা করি। কিছুক্ষণ পরে আমি এলগিন রোডের বাড়িতে উপস্থিত হলাম ও বুঝতে পারলাম রাঙা কাকাবাবু আমার জন্যই অপেক্ষা করছিলেন। আমি ঢুকতে ঘরটা খালি করিয়ে নিলেন। ওকে বেশ স্নিগ্ধ দেখাচ্ছিল, যদিও তখনও বেশ ফ্যাকাশে ও রোগা। শুধু অল্প একটু আগাছার মতো দাড়িটা কেমন যেন অদ্ভুত ঠেকেছিল। খাটের ওপর বালিশে হেলান দিয়ে বসেছিলেন। ওর শান্ত ও স্বাভাবিক চেহারা দেখে আমার একবারও মনে হয়নি
যে কোনো গুরুতর কথা তিনি অবতারণা করবেন। আমার অভ্যেস মতো একটু দূরত্ব বজায় রাখার জন্য আমি ওর বাবার যে খাটটি ছিল তার ওপর বসতে গেলাম। আমাকে ইশারা করে ঘুরে এসে ওর নিজের বিছানার ওপর ডান দিকে বসতে বললেন। তাই বসলাম। ওই কাছে ডাকাতেই আমি যে একটু নার্ভাস হয়ে পড়লাম তা বলাই বাহুল্য। কয়েক মুহূর্ত আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে তারপর বললেন, আমার একটা কাজ করতে পারবে? এই বলে তিনি শুরু করলেন। আমার যেমন স্বভাব, একটু দুর্বল ও দ্বিধান্বিতভাবে মাথা নাড়লাম। তুমি কেমন গাড়ি চালাতে পারো? এই রকম মোটামুটি ভালোই পারি, আমি বললাম। রাঙা কাকাবাবু আর একটু বিশদ হলেন। কখনো লং ডিস্টেন্স গাড়ি চালিয়েছ? আমি বললাম, না। দেখো, একদিন রাত্রে তোমাকে গাড়ি করে আমাকে বেশ কিছু দূরে পৌঁছে দিতে হবে, কিন্তু কেউ জানবে না। আমি নির্লিপ্ত মুখে শুনে যাচ্ছিলাম। পারবে? আমি আবার মাথা নাড়লাম। এই মাথা নাড়ার মানে হ্যাঁও হতে পারে, আবার অনিশ্চিত হতে পারে। উনি যেন হ্যাঁ বলে ধরে নিলেন এবং আরো বলে চললেন। সমস্ত ব্যাপারটা এমনভাবে প্ল্যান করতে হবে যে সবকিছু যেন ফুল প্রুফ হয়। অবশ্যই আমি এই সম্বন্ধে একটি প্রাণীকেও কিছু বলতে পারবো না। রাঙা কাকাবাবু বললেন যে তিনি গোপনে গৃহত্যাগ করে অজানা পথে পাড়ি দিয়েছেন। এলগিন রোডের বাড়িতে সে কথা জানবে একমাত্র ইলা। ইলা আমার খুড়তুতো বোন, আমার চাইতে বছর দুয়েকের ছোট। রাঙা কাকাবাবু বললেন যে ইলাকে পরীক্ষা করে দেখেছেন আর তার বিশ্বাস সে পারবে। এই প্রথম সাক্ষাৎকার শেষ হলে তিনি বললেন বাড়ি গিয়ে এই পরিকল্পনার সব দিক ভালো করে খতিয়ে দেখতে এবং পরদিন সন্ধ্যায় এসে এ সম্বন্ধে সুচিন্তিত মতামত দিতে। বারংবার উনি বললেন এই প্ল্যান ফুলপ্রুফ হওয়া চাই, কোনো ঝুঁকি নেওয়া চলবে না। কিছু বিস্ময় ও চাপা উত্তেজনার মধ্যে নিয়ে আমি 1 নম্বর উডবার্ন পার্কে হেঁটে ফিরলাম। ব্যাপারটা কি? আমার প্রথম মনে হয়েছিল উনি হয়তো গোপনে কারোর সঙ্গে সাক্ষাৎ করবেন, আমায় তাকে সেখানে পৌঁছতে সাহায্য করতে হবে।